সঙ্গীন প্রণয় শক্তি। লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৩৮তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামল ওরও। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এটা থাকা ছোট্ট ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে ওরুর ওপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে ওরু। ও জানে না এই মেইল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেরকম বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় ওরু। কি জানি হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে। কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওরুর। মেল পাঠানো শেষ হলেও সে কখন থেকে এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত জাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকে তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকেও থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সে কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্য পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। অরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। অরু হলপ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সে সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু, কিছু বলবি আফা? অনু হাসূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল ওরুর। হৃদগহীনেও কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করায় সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিকুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলেকোঠার কাছে আসতে হাঁপিয়ে উঠল ওরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খা খা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা চাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল বাতাস দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতে আসতে হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই গলা ছেড়ে ডাকল অরু,
শুনছেন? এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে ওরও। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যগত হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান্ট কৃতিক নয়, জায়ান্ট কৃতিকের ধারে কাছের কেউ নয়। অকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে ওরও। কেমন আছিস ওরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে ওরু বলে, হ্যাঁ ভালোই আছে। চিরাচরিত মিথ্যে কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিকুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাঝে তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করলো ওর। মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে ওরু বলল, দাঁড়িয়ে থাকবি, চল নিচে যাই। এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিকুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা নাসূচক মাথা নাড়িয়ে ওরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না ওরু। আমি জানি তুই পুড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরুণ আশাচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণে চট করে বলে উঠল, অরু, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমির সাহিত্যকলায় ভর্তি হয়ে জানা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একেবারে মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যে আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্কাল্পচারের কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারেই ফেললা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবল, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যে মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়া টাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না ওর। সহসা কথা ঘুরিয়ে শোধালো, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ে নাতিশীতোষ্ণ হাওয়ায় বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি।
নিকষ আধারে চেয়ে গেছে সন্ধ্যার আকাশ। সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তাই তো মনে হচ্ছে। অরু মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ব্যবসা গরমে জীবন অতিষ্ঠ। তার উপর হাঁটু সমান লম্বা চুল, অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলেও ভার বইতে কষ্ট হচ্ছে আজকাল অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর ছুড়ো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকে যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালোমতো ঠাউর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথেই এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না। তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কী বলল না বলল কিছু শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসররাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি। আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাটার পিকপিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমি এও জানি, আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনু রেহেন হাল না হলে ওরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে পুষছে ওরু। বনের ওপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দুহাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি? অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছি জায়ান কৃতিককে একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয়ও নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু একটা হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমি ওইসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে ওরও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে। নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করল ওরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জায়ান প্রীতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করল অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ। অরু চোখের দিকে চাইলে কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়।
নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছি ছি, ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যায় সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন। কি প্রয়োজন? ওরও প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল শঙ্কাকে হটিয়ে ওরও এবার চট করে বলেই ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ের সাথে আবার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতো বুঝতে পেরেছে। তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া, সিএএফ অফ জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হাসূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত ছপেটাঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চড় খেয়ে দুকদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চড় খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখল। অরুর দিকে তাকিয়ে আগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু পুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগে অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই? বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ঢুকরে কেঁদে ওঠে ওরও। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই ওরুর। অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল ওরুর কপালে। বিয়ের পরে তো এইসব অশান্তিরই ভয় পেয়েছিল ওরও। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজনে এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা, কোথায় খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দেবো একটু। চুপচাপ বাইরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ ওর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতে প্রায় প্রতিটি বিকেলে আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখী সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটাও রিকশার দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতে দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন, চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে। অরু সম্মোহনী হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ, থাকবে নাই বা কেন। এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরে বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকেই মূলত অরুর সাথে মুখ চেনাচিনি পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতো লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজে থেকে 2-একটা প্রশ্ন করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু আধটু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই।
আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালের নাম জড়ায়নি অমিতের। ওরও অন্তত শোনেনি কখনো। এইগুলিতে কি করো হুম? অমিতের প্রশ্নে ভাবনা সুতো ছিঁড়ল ওর। মৃদু হেসে জবাব দিল, এইগুলিতেই থাকি আমি। OMG, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি, কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিত কেমন যেন দম আটকে আসে ওর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে আছে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জাহান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না ওর, তাই গতানুগতিক কথা এড়িয়ে ওরু বলল, আকাশ কালো করছে, মনে হয় ঝড় আসবে, আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনও সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে উঠল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতে কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখব আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ধিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এ বাড়ির ছেলে ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি জানি, আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তা নিয়ে নিয়েছে, এখন আর কি করবে এই হাড় হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? অরু জানে মামি চটে আছে, চটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই দেশে মামিও আর কৃতিককুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে ওরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা। জাহানারা যখন এবারে ছোট সাহেবকে জড়িয়ে ওরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক, তাতে ওর কি? সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল ওরও। জাহানেরা হকচকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কয়েকটা কথা ছক্কা লাগার মতোই ওর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অবধি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হাসূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো ওরও। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নূপুর। সেভাবেই ছুটছে ওরও। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগে খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল। অরু জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরু। ঠিক তখনই একজোড়া মহাবিষ্ট ভাষা ভাষায় চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল ওরও। এক্ষুনি তো রেজার ছেলেপেলেরা কৃতিকের উপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে দুহাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা।
সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল ওরও। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা ধুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে পিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে ক্রূর হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে, কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের দুঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরুর শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে দুকদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও এলিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রামধোলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে চাপড়ে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।